আমি স্মোক করি, অন ক্যামেরায় বলছি। প্রত্যহ রাতে তোমার ভালোবাসা আমার তৃষ্ণার প্লেটে তুলে নিয়ে ৫ আঙুলে আমি দুঃখ মাখি। অনেকেই আমাকে বলবে আমি মাদক সেবন করি। এখন আমি আমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াবো, দেখা যাবে যে আমার সন্তান মাতৃভাষা বাংলায় বলতে পারছে না। তাহলে পরে ওই শিক্ষায় শিক্ষিত হয়ে কোনো লাভই নেই। আমার জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা একেবারেই অজপাড়া গায়ে। আমি বন্ধুদের সঙ্গে কথা বলবো, সেই সময় দেখা যায় যে আমার বন্ধুরা আমাকে খেপাচ্ছে, আমার সামনে এসে আ করছে। কষ্ট লাগতো, খারাপ লাগতো। আসলে ভালো ভবিষ্যৎ তো সেটাই, যেখানে আমার সন্তান ভালো থাকবে। যখন মানুষ আসলে আমাকে একটু বেশি করে অ্যাভয়েড করতো, তখন আমার কাছে মনে হতো যে আমি একদিন কথা বলবো, আমার কথা মানুষ টাকা দিয়ে কিনে নিবে। দর্শক যদি মনে করে যে না আমি শুনবো না তাকে, না শুনলেন ভাই আপনি আমাকে, দরকার নাই। আমি অহংকার করছি না। আমি আমার মতো করে বলবো। আমি আপনাকে কেন ফলো করব? আমি আমার মতো করে করব। হাজার বছর ধরে আমি পথ হারিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে, মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে। সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে, বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। প্রিয় দর্শক, রাইজিং স্টারের আরও একটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি হাসনাত জুবায়ের। আজ আমার সাথে আড্ডা দেওয়ার জন্য যিনি বসেছেন, তাকে তার কণ্ঠের জাদুতে সবাই চেনে। নাটোরের বনলতা সেনকে মানুষ চিনেছে জীবনানন্দের কবিতায়, আর আমার সাথে যিনি আছেন মুসা আকান্ত, তাকে চিনছেন মানুষ তার কণ্ঠের জাদুতে। তার সাথে আজ আড্ডা দিব, গল্প করব, জানবো তার জীবনের নানা জানা অজানা অনেক তথ্য। মুসা ভাই, আপনাকে স্বাগত রাইজিং স্টারে। কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আহ, আসতেও কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি। এই মুহূর্তে ব্যস্ততা কেমন আপনার? কেমন যাচ্ছে আপনার দিনকাল? আমি এই মুহূর্তে বেশ ব্যস্ত সময় পার করছি। আমি আসলে ঢাকা ছেড়ে এখন গ্রামে থাকার প্ল্যান করছি। তো একটু আগে আপনার সাথে আমার এই বিষয়টা নিয়ে কথা হচ্ছিল। আমরা শো শুরু করার আগে আপনি বলছিলেন যে ঢাকা ছেড়ে দিচ্ছেন। আজকে আমরা না হয় আমাদের এই পর্বটা সেটি দিয়েই শুরু করি। সবাই তো গ্রাম থেকে ঢাকায় আসতে চায়, কিন্তু আপনি ঢাকা কেন ছাড়তে চাচ্ছেন? আসলে আমি খুব শান্তিপ্রিয় মানুষ। হুম, হুম। মানে যে যদি মনে হয় যে ওই একটা মানে আমাকে কেউ একটা মানে কি বলা যায় এটাকে, ভালো, ভালো খাবার বসিয়ে দিয়েছে আমার সামনে। সেটা আমার খেতে হবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই খাবারটা খেলে আমি হয়তোবা অসুস্থ হতে পারি। আমি ওই খাবারটা খাবো না। সেটা মানে কি অসুবিধা হচ্ছে ঢাকায় আপনার? আ ঢাকায় ধরুন আমি চাইলেই প্রাণ খুলে কোথাও মুভ করতে পারছি না। কেন? পারছি না, মানে আমার ভালো লাগে না আরকি। নাকি এটার পেছনে আপনার স্টারডম অনেকটা কাজ করছে? না, না ভালো লাগছে না আমার। আচ্ছা। আ মানে কি শহরের কোলাহল, বিশৃঙ্খলা এরকম কিছু? শহরে কোলাহল তো আছেই। সেই সাথে আসলে আমি তো কোনো সংগঠনে নেই। আমি তো আগে থেকেই উন্মুক্ত ছিলাম। হুম, মানে আমি চাইলেই যেখানে খুশি সেখানে কাজ করব। হুম, আমি আমার মতো করে কাজ করব। হুম। তো তার জন্যই মূলত হচ্ছে আমার এই মানে কি বলা যায় যে হুটহাট সিদ্ধান্ত নেয়া। আমি যখন ২০২১ সালে ঢাকায় আসতে শুরু করলাম, তখনও আমার কাছে মনে হয়েছিল যে ঢাকায় না থেকেও আমি কাজ করতে পারবো গ্রাম থেকেই। তো ২০২০ সালের শেষের দিকে আমি বাড়িতেই আমার সেটআপ করে ফেলি রেকর্ডিংয়ের জন্য যা কিছু লাগে। তো আ অনেক আ কবি আছেন, তারা বলেন যে আরো ভালো কাজ চান। তো ভালো কাজ করবার সুবাদে মূলত হচ্ছে আমার ঢাকাতে আসা। তো ঢাকাতে এলাম, ভালো কাজও করলাম। কিন্তু এখন যেটা হয়েছে যে আমি বিয়ে করেছি সদ্য, আমার একটা ছেলে হয়েছে। আ মনে হলো যে ঢাকায় থেকে আমি আমার পরিবারের সাথে সেভাবে হয়তোবা সময় দিতে পারবো না। আমার কাছে এখন মনে হয় যে মানে গতকালই একজনকে বলছিলাম যে কোথায় থামতে হবে সেটা জানতে হবে। আমার কাছে মনে হয় এখন আমার থামার সময় এসছে। মানে এই থামাটা কি ঢাকার যাত্রাটা হ্যাঁ, থামা? ঢাকার যাত্রা আচ্ছা, থামা। মানে গ্রামে গিয়ে আসলে কি করতে চান বা কি প্ল্যান আপনার? আহ আমার একটা আবৃত্তি স্কুল আছে। নাটোরে? অনলাইনে, হ্যাঁ, অনলাইনে শব্দচিত্র আবৃত্তি স্কুল নামে। ও, এ অনলাইন। আচ্ছা, আচ্ছা। অনলাইনে এবং হুম, আমার একটা অনলাইনে আ ছোট্ট একটা বিজনেস আছে যেটা হচ্ছে মাটির টান নামে। অর্গানিক ফুড নিয়ে কাজ করা হয়। আর শীতের সময় খেজুরের গুড় নিয়ে কাজ করা হয়। আ
পাশাপাশি আমার ফেসবুক, ইউটিউব এবং আমি যে কবিদের সঙ্গে চুক্তিবদ্ধ, সবকিছু মিলিয়ে আমি আশা করছি যে আমার আহ, খারাপ সময় যাবে না গ্রামে। আমি ভালো থাকতে তার মানে পারবো। হচ্ছে আপনি মানে ঢাকায় থেকে যে কাজগুলো করছিলেন, আপনার আবৃত্তির অনলাইন স্কুল কিংবা হচ্ছে আপনার অনলাইন বিজনেস, আপনি সবকিছুই কন্টিনিউ করবেন, বাট সেটা আপনি গ্রাম গ্রামে থেকে, হ্যাঁ, থেকে। গ্রাম থেকে হ্যাঁ, করব। এটা ভালো। এটা আমার কাছে মনে হচ্ছে যেটা ওয়াইজ ডিসিশন। হ্যাঁ, তারপরেও তো থাকে না যে আসলে আমরা তো শহরমুখী হতে চাই, শহরের জীবন। বিশেষ করে আপনি যে বলেন আপনার কিছুদিন আগে ছেলে হয়েছে, জি। সবাই তো চায় তার ছেলেকে একটা ভালো স্কুলে পড়াতে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে। তো সেই জায়গা থেকে আপনি আসলে আপনার সন্তানের জন্য কি একটা ভালো ভবিষ্যৎ চিন্তা করছেন না? আসলে ভালো ভবিষ্যৎ তো সেটাই, যেখানে আমার সন্তান ভালো থাকবে। আমার সন্তান ঢাকাতে ভালো থাকবে না। মানে আমি যদি ভালো না না থাকতে পারি, আমার ওয়াইফ যদি ভালো না থাকতে পারে ঢাকাতে, আমার সন্তান কিভাবে ভালো থাকতে পারবে? ভালো একটা পরিবেশ দরকার তো। আমার জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা একেবারেই অজপাড়া গায়ে। ২০০৬ সালে আমার গ্রামে সম্ভবত বিদ্যুৎ আসে। আমরা তখন খুবই ছোট। ২০০৬ সালের পরে আমাদের গ্রামে কোনো উন্নতি হয়নি। কোনো উন্নতি হয়নি। যেমন গ্রাম দেখেছি আমরা, ঠিক তেমনই আছে। আচ্ছা। মানে আমাদের বাড়িতে এখনো যদি কেউ যেতে চায় হুম, বৃষ্টির মধ্যে, হুম। তাহলে তার জুতো খুলে হাতে নিয়ে আমাদের বাড়িতে যেতে হবে। না, এখনো কাঁচা রাস্তা। এখনো কাঁচা রাস্তা। তো আমি যেই গ্রামে বড় হয়েছি, যেই গ্রামের মাটি আমার শরীরে আছে, এখনো মনে হয় ঘ্রাণ আছে মাটির। তো তাহলে আমি তো ওই গ্রাম থেকে উঠে আসা। এখন আমি আমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াবো, দেখা যাবে যে আমার সন্তান মাতৃভাষা বাংলায় বলতে পারছে না। তাহলে পরে ওই শিক্ষায় শিক্ষিত হয়ে কোনো লাভই নেই। আমার সন্তান ভালো থাকতে পারবে না, কখনোই সম্ভব না। আমার সন্তান তখনই ভালো থাকবে যখন মা, বাবা, দাদা, দাদি সবাইকে নিয়ে থাকবে, ভালো থাকবে। আহ, আপনি যেহেতু বললেন যে আপনি গ্রামের ছেলে, গ্রামে বড় হয়েছেন, আপনার মধ্যে এখনো মাটির গন্ধ রয়েছে। আমি একটু আপনার ছোটবেলা, ছেলেবেলাটা জানতে চাই। নাটোরে আপনার জন্ম, বেড়ে ওঠা, সেই সময়টা কেমন ছিল? শৈশবটা কেমন কেটেছে? আমার জন্ম ১৯৯৯, ২২ সেপ্টেম্বর। তো আমার জন্মের পর থেকেই আমার একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে কথা আটকে যাওয়া, স্ট্যামারিং যেটাকে বলি আমরা, হুম, হুম। বা আমরা তোতলানো। খুব সহজভাবে হ্যাঁ, তুতলা হ্যাঁ, যেটাকে হ্যাঁ, বলি। তোতলা যেটাকে বলি। আমার বাবা একজন কৃষক, আমার মা গৃহিণী, আমার ২ বোন আর আমি। তো আমার বাবা কৃষক হলেও মানে সন্তানদের আসলে কি কি লাগবে, কি কি চাই, সব কিছুই পূরণ করতেন। আচ্ছা। তো সেই জায়গা থেকে মানে আমার আব্বা আম্মা কখনোই আমাকে নিয়ে চিন্তিত ছিলেন না ওইভাবে। আমার ছেলের মানে আটকে যাচ্ছে কথা, সমস্যা হচ্ছে, এগুলো নিয়ে কখনোই চিন্তিত ছিলেন না। কিন্তু পাড়া প্রতিবেশীরা অনেকেই চিন্তিত ছিল আমাকে নিয়ে। মানে খোঁচানো যেটাকে বলা হয় আর কি। হুম, হুম, দেখা হুম। যেত যে আমাকে তো বলতোই। আমি বন্ধুদের সঙ্গে কথা বলবো, সেই সময় দেখা যায় যে আমার বন্ধুরা আমাকে খেপাচ্ছে। আমার সামনে এসে করছে। কষ্ট লাগতো, খারাপ লাগতো। আ ছোটবেলা থেকেই বেতার শোনা হতো আমার। খুব শোনা হতো বেতার। তো বেতার শোনার ফলে বেতারে ঘোষণাটা আমার কাছে খুব ভালো লাগতো। আমি চেষ্টা করতাম ওভাবে, এবং কবিতার প্রতি আমার একটা ভালো লাগাও ছিল। আ যখন মানুষ আসলে আমাকে একটু বেশি করে এভয়েড করতো, তখন আমার কাছে মনে হতো যে আমি একদিন কথা বলবো, আমার কথা মানুষ টাকা দিয়ে কিনে নিবে। এরকম মনে হতো আরকি আমার। আমার করতে হবে এটা। চেষ্টা করতাম, বই পড়তাম। বাংলা বই অনেক পড়েছি আমি। আপনার এই সীমাবদ্ধতাটা আপনি কিভাবে দূর করলেন? আমরা তো দেখি যে সাধারণত যারা যারা মানে কথা বলতে যাতে জি। আটকে যায়, বা আমরা যদি তোতলা বলি, তাদের মানে এই জড়তাটা কাটাতে অনেক স্ট্রাগল করতে হয়, অনেক চেষ্টা করতে হয়। আপনি আসলে কিভাবে এই কাজটা করলেন? এটা আসলে হয়েছে কি, ধরুন আ কোনো মানুষ যদি বই পড়ে, রিডিং বই পড়ে, হুম, হুম। মানে স্বাভাবিক আওয়াজে অনেক বই পড়ছে। যেখানে শব্দ আটকে যাচ্ছে, উচ্চারণ করতে ঝামেলা হচ্ছে, ওই শব্দটা বারবার করে হয়তোবা দেখা যাচ্ছে যে আ আমার উচ্চারণ করবে, কিন্তু এসে আটকে আছে। তারপরে আরেকটু যদি টেনেই সে যদি বলে যে আমার, আমার, মানে বললে পারে ওইটা আস্তে, আস্তে সব ক্লিয়ার হয়ে যায়। আর আরেকটি বিষয় থেকে যায়, যদি কেউ আ সারগাম চর্চা করে হুম, হুম, হুম। অথবা কোরআন তেলাওয়াত করে, তাদের কথা আটকায় না। আচ্ছা। হ্যাঁ, তো আমার ছোটবেলা থেকে মানে আমার তো ক্যারিয়ার মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড আমার। ও আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আমি প্রায়
10 বছরের মতো 10-11 বছরের মতো আপনি কি মাদ্রাসা হাফেজি না মাদ্রাসায় ছিলেন? না হাফিজি কমিতে ছিলাম আমি। আচ্ছা। কমিতে থাকার পরে ওখান থেকে চলে আসি। ওখান থেকে আসার পরে আবার আব্বা আমাকে ভর্তি করে দেয় দাখিলে, এবং দাখিল থেকে আমি এসএসসি মানে আর কি দাখিল শেষ করে পরে উচ্চ মাধ্যমিক সিটি কলেজ, নাটোর সিটি কলেজ আবার শেষ করে এনএস কলেজ, নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজে আমি পড়েছি। তো এই তোতলানোটা আমার কাছে মনে হয়েছিল যে আমি পারবো, যে আমি এটা উতরিয়ে উঠতে পারবো। এটা ছাড়া ধরুন মানে রিডিং পড়া ছাড়া হ্যাঁ। আরো কোনো প্র্যাকটিস আছে কিনা, যেটা ধরুন যারা যেই সমস্ত বাচ্চারা এখন ছোট বা জি। যারা যাদের একটু কথা আটকে যায় বা যারা একটু তোতলায়, তাদের জন্য কোনো টিপস, কোনো ব্যায়াম আপনি বা না, দেখাতে কোনো পারেন? ব্যায়াম আমি করিনি কখনো। আচ্ছা। আহ, যারা তোতলায়, অধিকাংশ মানুষ তোতলায় হচ্ছে ওই নার্ভাস হবার কারণে। হুম, হুম, হুম। বিশেষ কোনো ব্যক্তির সামনে গেলে মানুষের কথা আটকে যায়। এটা যে কেউ হতে পারে, আপনিও হতে পারেন। হ্যাঁ, যে মানে বিশেষ কোনো ব্যক্তির সামনে গেলে কথা আটকায়। এখন উনি যদি মনে করে যে না উনি বিশেষ কেউ না, উনি আমার মতো একজন মানুষ, তাহলে পরে কথা আটকাবে না, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি যখন সাংবাদিকতায় আসি 2016 সালের শেষের দিকে, একটা পত্রিকা আমি কাজ করতাম। ওই সময় দেখা যেত যে আমি ডিসি, এসপি, এমপি, মন্ত্রীদের সাথে বসে চা খাচ্ছি। মানে অ্যাজ এ রিপোর্টারদের সাথে যখন থাকতাম বা মানে কাজ শিখছি, ওই সময় আমার কাছে মনে হলো যে ওরাও মানুষ, আমিও মানুষ। তো আমার কাছে মনে হয় না যে মানে অতটা ভয় পাওয়ার কিছু আছে। তো ভয় পেলে মানুষের কথা আটকে যায়। আর জন্মগত যে সমস্যাগুলো আছে এটা আসলে চেষ্টা করলে সেরে যায়। তো তারপরে হচ্ছে আপনি মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডে ছিলেন, সেখান থেকে কলেজ পড়লেন, ইউনিভার্সিটি পড়লেন এবং পেশা হিসেবে সাংবাদিকতাকে বেছে নিলেন। জি। তো তারপরে গল্পটা একটু জানতে চাই। আসলে সাংবাদিকতা এসেই মূলত আমার এই আবৃত্তিটা মানে আমার এই আবৃত্তির সত্তাটা আসলে বের হয়ে এসছে ভালো করে। আহ, কিছু মানুষের নাম নিতে হয় এখানে, মানে সাংবাদিকতায় আসার পরে শুরুতেই রফিকুল ইসলাম নান্টু আঙ্কেল, এরপরে পরিতোষ অধিকারী আঙ্কেল, নাজমুল হাসান ভাই, এরপরে আছেন দেবাশিস কুমার সরকার, যিনি পাঁচু কাকা নামে বেশ খ্যাত, এবং মাহবুব ভাই। এই মানুষগুলো আমাকে খুব স্নেহ করতেন, এখনো করেন। আমি আবৃত্তি করি, আমাকে বেশ উৎসাহ দিতেন। আমার উচ্চারণে ভুল আছে, সৈয়দ মাসুম রেজা ভাই আমাকে বলছে যে তোমার উচ্চারণে ভুল আছে, তুমি এসো, আমি তোমাকে ঠিক করে দিব। এরপরে নান্টু আঙ্কেল আমাকে বলছে যে মুসা, তুমি এইটা এইভাবে না বলে তুমি এইভাবে বলো, ভালো শোনাবে। মজার একটি বিষয় বলতে হয় যে আমাদের নাটোরে যে মানুষগুলোকে আমি পেয়েছি সবগুলোই লিজেন্ড। নাজমুল ভাই দুর্দান্ত কবিতা লিখেন, নান্টু আঙ্কেল দুর্দান্ত আবৃত্তি করেন, পরিতোষ অধিকারী আঙ্কেল অভিনয়, গান, সেই সাথে আবৃত্তি খুব ভালো করেন। দেবাশিস আঙ্কেল উনিও খুব ভালো অভিনয় করেন এবং আবৃত্তি করেন। তো এই এত মানে লিজেন্ডদের মধ্যে আমি ছিলাম, এবং তারা আমাকে যেভাবে স্নেহ করতেন এবং শিখিয়ে দিতেন হাতে কলমে। তো 2020 সালে মানে আমি কিন্তু ইতোমধ্যে স্টেজে আবৃত্তি করছি টুকটাক করে, এবং বিজ্ঞাপনেও আমি কাজ করছিলাম, ভয়েস দিচ্ছিলাম এটা কি নাটোরে থেকে? নাটোরে থেকেই। আচ্ছা। এবং 20 সালে আগস্ট মাসে, এই মাসেই আর কি, আগস্ট মাসে আমাকে, তখন করোনা চলছে। হ্যাঁ করোনা চলছিল, তুমুল করোনা চলছিল। আমি নিউজ চেক দিচ্ছিলাম, একটা জিমেল আসছে, কবিতা আসছে, নাম হচ্ছে নোনা ধরা অ্যাপিটাফ, কবি নাজরিন নাহার আপুর লেখা। আচ্ছা। আমি কবিতাটা পেলাম এবং পড়লাম, খুব ভালো লাগলো কবিতাটা আমার কাছে, মানে খুবই ভালো লাগলো। কবিতাটা পড়ার পরে আমি কবিকে নক দিলাম এবং আমি বললাম আপু আমি এটা আবৃত্তি করতে চাই। আবৃত্তি করলাম, আপু এটা আপলোড করলো ফেসবুকে। মানে ওই সময় আসলে এই কবিতাটা এমনভাবে ছড়াই গেল, রাতারাতি আমার এটা কি সাংবাদিক। তার মানে আপনার ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট এটাই, হিসেবে কাউন্ট করা হ্যাঁ হয়? এটাই। ওকে। মানে আমি হয়তোবা আপনি খেয়াল করে দেখেছেন, আমি যে কোনো অনুষ্ঠানে গেলে আমি শুরুতে কবি নাজনীন নাহার আপুর লেখা কবিতা আবৃত্তি করি। আমরা একটু কবিতাটা শুনি আপনার। আচ্ছা, ওই কবিতাটা না, আমি একটা বই নিয়ে এসেছি, আমি সেখান থেকে একটা। ওকে, বাট আমার মনে হয় যে এই কবিতাটা একটু, আমি যেহেতু যেই কবিতাটা আপনার ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট, ওই কবিতাটা অনেক বড়। জাস্ট অল্প একটু। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ।
কবিতাটার নাম হচ্ছে নোনাধরা অ্যাপিটাফ, কবি নাজনীন নাহার আপু। প্রত্যহ রাতে তোমার ভালোবাসা আমার তৃষ্ণার প্লেটে তুলে নিয়ে 5 আঙুলে আমি দুঃখ মাখি, আর খেতে খেতে ঘুমোতে যাই। কানের কাফনে নীলরঙা গাঢ় অনুরাগের লোবানে ঢেলে দেই ইনবক্সে জমা রাখা তোমার শেষ রাতের সুগন্ধির অনুরণন। আমার কর্ণকুহরে তুমি নামক তরতাজা একখানা কবিতা তরতর করে পৌঁছে যায় ঠিক আমার বুকের অলিন্দে। আমার বুকের ওমে তখন তোমার খুনসুটির বেহিসেবের স্মৃতির জলকণারা বৃষ্টি নামায়। আমার চোখের কোলাজে কোলাহল করে উত্তাল বঙ্গোপসাগর। নোনা স্বাদের জোছনা গলে অধরে লুটোপুটি খায় এক প্রস্থ দুঃখ বিলাস। খুব সুন্দর। তো তারপর হচ্ছে যে সেই কবিতাটা আপনার মানে মানে এই কবিতাটা আপনার আপনার ক্যারিয়ারে একটা মোটামুটি টার্নিং পয়েন্ট হয়ে গেল। হ্যাঁ, এই কবিতাটা দিয়েই আসলে আমার অনলাইনে যাত্রা শুরু হয় এবং রাতারাতি আমাকে অনেকেই চিনতেন সাংবাদিক বলে। আসলে আমি মূলত নাটোরে এসেছিলাম সাংবাদিক হবার জন্যেই। মানে নাটোর শহরে। হ্যাঁ, ওকে। আমাকে ইনসান ভাই নিয়ে এসেছিলেন এই শহরটাতে। তো সাংবাদিক হতে এসে এই কবিতাটা আবৃত্তি করবার পরে আমার আসলে রাতারাতি পরিচয়টা বদলে যায়। সাংবাদিক থেকে আবৃত্তিকার হয়ে যাই আমি। তারপরে ধীরে 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 সাংবাদিকতাটা আমার দেবে যাচ্ছে। তো 21 সাল থেকে তো আমি একদম ঢাকায় যাওয়া আসা করছি এবং ফাইনালি 22 সালে ডাবিংয়ে কাজ করা, এরপরে টিভিসি, ওবিসি, বিজ্ঞাপন, মানে কি করি নাই আসলে সব কাজই করা হয়েছে। আচ্ছা। হ্যাঁ, তো এই যে একজন বাচিক শিল্পী, আমাদের দেশে আসলে একজন বাচিক শিল্পীর সার্ভাইভ করাটা আসলে কতটুকু ডিফিকাল্ট, নাকি যারা আসলে এক্সট্রা অর্ডিনারি তাদের জন্য আসলে এটা কোনো ডিফিকাল্টিসই না, তারা খুব ইজিলি লাইফ লিড করতে পারে, অনেক বেশি আর্ন করতে পারে, না আপনি কি মনে করেন? এখন তো আসলে ভাই অনলাইনের যুগ। আগে একটা সিন্ডিকেট কাজ করতো, এখনও সিন্ডিকেট আছে। সিন্ডিকেট যে নাই বিষয়টা এরকম না, মানে প্রত্যেকটা সেক্টরে সিন্ডিকেট চলে। তো যারা আসলে ভালো কাজ করতে পারে এই সেক্টরটাতে, তাদের প্রয়োজন হয়। অনেকেই কাজে ডাকে, কাজ করায়। এখন যারা নতুন আসলে, কিংবা যেই পরিমাণে কাজ হয় জি। তাতে কি আসলে ঢাকায় ফ্যামিলি নিয়ে একটা সুন্দর বাসা নিয়ে সুন্দরভাবে লাইফ লিড করা কি সম্ভব? সবার ক্ষেত্রে সম্ভব নয়। এটা হাতে গোনা কয়েকজনের ক্ষেত্রেই সম্ভব। আমি তো ঢাকায় ছিলাম শুধুমাত্র এই আবৃত্তির উপরে ডিপেন্ড করে, কিন্তু তারপরেও আমার কাছে মাঝে মধ্যে মনে হয়েছে, যেমন ধরুন একটা মাসে আমার কাছে টাকা নাই। আমাদের একজন বড় ভাই আছেন, মাসুদ ভাই, তিনি আমাকে বললেন, চিন্তা করেন আপনি ঢাকাতে থাকেন, দেখছি আমি। তো অনেক মানুষের হেল্পের কারণে আসলে আমি ঢাকাতে থাকতে পেরেছি। হ্যাঁ, আর আমি যে সময়টা আসলে গ্রামে যাবার সিদ্ধান্ত নিয়েছি, এটা আসলে অনেকের স্বপ্ন থাকে যে এত বড় একটা সার্কেল, শক্তিশালী একটা সার্কেল রেখে ঢাকা থেকে চলে যাওয়াটা। আমি তো চাইলেই এখানে আমি বিজ্ঞাপনে কাজ করতে পারছি, অনায়াসে খুব ভালো ভালো কাজ করতে পারছি। আমি গ্রামে গেলে কিন্তু এই কাজগুলি করতে পারবো না। পারবেন না, আমি right. জানি। আমি অনেক মানে আবৃত্তি, যেটা পোয়েট্রি ফিল্ম করেছি আমি গ্রামে গেলে কিন্তু আমি এই কাজগুলো করতে পারবো না। আমার একটা ওই গণ্ডি থাকবে, সেই গণ্ডির মধ্যেই আমার কাজ করতে হবে। হ্যাঁ, তবুও গ্রামে যাওয়ার সিদ্ধান্তটা কি? তবু গ্রামে যাওয়ার সিদ্ধান্ত শুধুমাত্র আমার পরিবারের জন্য, যে আমি গ্রামে গেলে ভালো থাকবো, মানে তাদেরকে একটা পিসফুল লাইফ আপনি উপহার দিতে চাচ্ছেন। এটার জন্যই। ওকে। তো যে প্রসঙ্গটাতে আমরা ছিলাম যে একজন আবৃত্তি শিল্পী কিংবা বাচিক শিল্পী যেটুকু কাজ করে সেটা আসলে ঢাকায় থাকাটা অনেকের ক্ষেত্রে ডিফিকাল্ট, আবার অনেকের ক্ষেত্রে অনেকটা ইজি। হ্যাঁ, সো আপনার ক্ষেত্রে তো মোটামুটি দুইটাই ছিল, কষ্টও দুইটাই। ছিল আবার ভালো সময়ও ছিল। আপনার সবথেকে খারাপ সময় কখনটা কেটেছে এবং কী পরিমাণের খারাপ সময় ছিল সেই সময়টা? ঢাকাতে সব কিছু মিলিয়ে। 2019 সালের একটা কথা মনে পড়ে গেল। হুম। আমি তখন নাটোরে সাংবাদিকতা শিখবো ভালোভাবে, এই প্রত্যাশা নিয়েই তো আসা। তো আমাদের যিনি বস ছিলেন পরিতোষ অধিকারী আঙ্কেল এবং সৈয়দ মাসুম রেজা ভাই, উনি একজন নাট্য পরিচালক, অনেক ভালো ভালো কাজ করেছেন। তো আমি কলেজ শেষ করে অফিসে আসতাম। আমি অফিসে আসা মাত্রই মাসুম রেজা ভাই কোনোদিন থাকতেন, কোনোদিন থাকতেন না। তো আমি বসে থাকতাম, নিউজের কাজ করছি।
এমন অনেক দিন গেছে যে আমি না খেয়ে আছি। হ্যাঁ, এমন অনেক দিন বলতে 2017 সাল থেকে যে আসলে নিয়মটা শুরু হয়েছিল। আমি যাচ্ছি শহরে আবৃত্তি শিখতে, গান শিখতে, কলেজে। মানে বাসা থেকে আমি না খেয়েও বের হয়েছে অনেক দিন, অসংখ্য দিন। এমন হচ্ছে আমি সকালেও খাইনি, দুপুরেও খাইনি। এটা কি আপনার হ্যাঁ, পকেটে টাকা ছিল না সে কারণে নাকি আমার আব্বা আমাকে যে টাকা দিত আর কি, ধরুন স্টুডেন্ট, তো আমি পত্রিকায় আসলে কাজ করে কয় টাকাই আমাকে দিবে, মানে তখন তো আমি এখন মানে তখনও আমি কাজ শুরু করিনি পত্রিকায়, এমনি যাওয়া আসা আমার হতো। তো 50 টাকা আমাকে দিতে হয়তো, বা 100 টাকা দিত। কত দূর নাটোর শহর থেকে আপনার আমার বাড়ি? গ্রাম থেকে নাটোর শহর হচ্ছে 5 কিলোমিটার, কিন্তু যে অফিসটা ছিল, শিল্পকলা ছিল, ওখানে 8 কিলোমিটার। 8 কিলোমিটার। আচ্ছা। এমনও হয়েছে যে আমার আব্বা আমাকে 100 টাকা দিয়েছে, আমি কলেজে গিয়েছি, কলেজে যেতে খরচ হয়েছে 20 টাকা, ওখান থেকে আবার অফিসে আসতে লেগেছে হচ্ছে 10 টাকা, 30 টাকা, আমার পকেটে আছে 70 টাকা, আমি একটা চা বিস্কিট খেলাম, খাওয়ার পরে ওখানে চলে গেল 10 টাকা। এইরকম মানে হইতো আর কি। আবার প্রত্যেক দিন যে আমার আব্বা আমাকে 100 টাকা করে দিবে, ওইটাও আমাকে দেয়নি। আহ, আবার আব্বাকে কিন্তু বলা যাবে না যে আমি এটা এটা করছি, বললে পরে আবার আব্বা বিশেষ অনেক করে কিছু। মানে হ্যাঁ, শিল্পকলায় যাচ্ছি, হ্যাঁ, আবৃত্তি শিখছি, গান শিখছি, এটা তো হ্যাঁ, ফ্যামিলিতে বলাই যায় না বলা কিন্তু যাবে না। বাংলাদেশের প্রেক্ষাপটে। তো এটার জন্য আরো বেশি সমস্যা হতো। তো 2017 সালে যে নিয়মটা হয়েছিল, সেই নিয়মটা এখন পর্যন্ত চলছে। আহ, ওই সময়টা আমার চেহারা মাসাল্লাহ বেশ ভালো ছিল, স্বাস্থ্য ভালো ছিল। আমি আসলাম। এই যে অনিয়মগুলো, এই অনিয়মের ফলে আমার স্বাস্থ্যের বিরাট অবনতি হলো। অবনতি হয়ে গেল। আমি 17 সাল থেকে এখন 2026 সালের আজকে হচ্ছে 21 তারিখ, আগস্টের 21 তারিখ। এই এতগুলো সময়ের মধ্যে আমি কবে মানে সকাল দুপুর রাতে ভাত খেয়েছি 3 বার, মানে আমার মনে পড়ছে না। আমি শেষ কবে শান্তি মতো একটা ঘুম দিয়েছি, আমার মনে পড়ছে না। মানে তখন তো নিশ্চয়ই একটু আর্থিক সংকট ছিল, সে কারণে আর্থিক ছিল। না, এখন তো না, না, নিশ্চয়ই সেটা নেই। আর্থিক সংকট ছিল না। মানে আমার পরিবারে, মানে আমার আব্বা একজন কৃষক এবং পাশাপাশি ছোট্ট একটা বিজনেস করেন, মানে আলু ব্যবসা করে আমার আব্বা। তো মানে আমাদের বাড়িতে ভাত কিন্তু পচে, মানে আমাদের বাড়িতে যে মানে ভাতটা, ভাতের অভাব ছিল ভাতের না। অভাব ছিল না কিন্তু বাড়িতে। কিন্তু আমি শহরে এসে না খেয়ে থাকছি। আমার কাছে মনে হতো যে হচ্ছে পরিতোষ আঙ্কেল কখন আসবে, এসে আমাকে বলবে, মুসা খাইছো? না আঙ্কেল, খাই নাই। নাও, যাও খেয়ে আসো। আমি অপেক্ষা করতাম, বুঝছেন? অনেক মানে মানে যেহেতু পরিতোষ আঙ্কেল একজন শিক্ষক ছিলেন, একজন সাংবাদিক, তো উনি তো অনেক দৌড়ঝাঁপের মধ্যে থাকেন, উনি অনেক দিন আসতে পারতেন না। তো সেদিন আমার না খেয়েই থাকতে হতো। মানে এটা কেন আসলে? আপনার যেহেতু মানে ধরেন আপনার ফ্যামিলি ক্রাইসিসের মধ্যে ছিল না, আপনার পকেটে মোটামুটি 100 টাকা না, 50 টাকা না, থাকতো। না, আমি ওই 100 টাকা দিয়ে, ধরুন আমি যদি হচ্ছে আমার গ্রাম থেকে আমার মানে কলেজে যাই, তাহলে পরে আমার খরচ হবে 20 টাকা, 30 টাকা। ওখান থেকে আবার অফিসে, মানে বাজারে এসে ওখান থেকে আবার ওই শুকুলপট্টি বলা হতো, ওখানে আসতে পারে আপনার আমার 50 টাকা চলে যাবে। আবার আসতে যদি আমার 50 টাকা ব্যয় হয়ে যায়, আমি যাবো কিভাবে? আমার তো যাওয়ার টাকা থাকবে না। ওকে। তার মানে এটা ক্রাইসিস ছিল মানে আসলে। ক্রাইসিস বলতে মানে তুমুল ক্রাইসিস। তুমুল crisis। মানে আমি এখন ধরুন দেবাশিস আঙ্কেল, আপনি এটা দেখছেন কিনা আমি জানি না। দেবাশিস আঙ্কেল, উনি আমাদের নাটোরের পাঁচু কাকা নামে খ্যাত এবং উনি সাংবাদিক, একটা কলেজের প্রভাষকও। তো দেবাশিস আঙ্কেল আমাকে দেখলেই, মানে সাংবাদিকদের একটা আড্ডাখানা আছে আমাদের ওখানে, নাটোরের নিচা বাজারের বুড়া কাকার চায়ের স্টল। তো ওখানে সকল সাংবাদিক এবং সাহিত্যমনা মানুষরা ওখানে এক জায়গায় হন দুপুরে, মানে বিকেলের আগ মুহূর্তে। তো ওখানে আমি যেতাম। যদি দেবাশিস আঙ্কেল আমাকে দেখতো, দেখা মাত্রই বলতো, মুসা, কেক খাও, কলা খাও। আমি না করতাম, কিন্তু আঙ্কেল আমাকে জোর করে খাওয়াতেন এবং আমার আমার কাছে সেটা ভালোও লাগতো।
কখনোই বলতাম না যে আমার কাছে টাকা নাই। হ্যাঁ, আমি এটা কখনোই বলতাম না। কিন্তু ওই সময় মনে হতো যে আল্লাহ তাআলা এমন একটা দিন দিবে আমাকে যে আমি মানে দুহাত ভরে খালি শুধু চিটাবো এভাবে। যে আমি যে সারভাইভটা করছি, আমি এমন একটা বস হতে চাই। মানে আমার কিন্তু একটা ছোট্ট একটা বিজনেস আছে। তো আমার সেখানে মানে যারা এখন কি সেই সময়টা এসেছে আপনার কাছে মনে হয়? এই ২৫ সালে সরি এই ২৬ সালেই আমার যে ব্যবসাটা আমি রান করেছি, আমার যিনি ম্যানেজার আরকি ছিলেন, রাকিব আমাদের ছোট ভাই। আমি ওকে বললাম, "তোমার বেতন কত টাকা ধরবো বলো?" বলতেছে, "ভাই তোমার যা মনে চায় তুমি করো।" আমি বললাম যে, "তোমার বেতন হচ্ছে ৳১৫,০০০ আর তোমার এই ইন্টারনেট বিল ৳১,০০০ আর তুমি চা, বিড়ি, সিগারেট তোমার যা মনে চায় ৳১,০০০।" আমি ওর পেছনে ৳১৮,০০০ প্রতি মাসে ব্যয় করতাম। ও আমাকে বলছে যে একটা চা খেতে চাই। মানে মানে বলার আগেই আমি ওকে বলছি, চা খাও, বিস্কিট খাও, খাইছো ভাত?" আমি এটা বলি। আমার যে সময়টা চলে গিয়েছে, হ্যাঁ, আমি আমি খুব করে চাই যে আল্লাহ তাআলা হয়তোবা আমাকে আরো কিছু দিতে পারে, দিবে হয়তোবা। কিন্তু আমি মানে মানে কখনো যেন কেউ বলতে না পারে যে আমার প্রতিষ্ঠানে কেউ কাজ করেছে এবং সে আমার কাছ থেকে কোনো কিছু পায়নি। এই অপশনটাই থাকবে না। এবং আমার যে এডিটর আছেন, ভিডিও এডিটর, ও যখন তখন আমাকে ফোন দিবে। রাত ১২টার সময় আমাকে ফোন দিয়ে বলবে, "ভাইয়া বাসায় একটা জিনিস কিনতে হবে, টাকা লাগবে।" "কত লাগবে?" "১,০০০।" "ওকে, ফোন রাখো।" ওকে। তো মুসা আপনাকে একটা একটা বিষয় নিয়ে আমি একটু কথা বলতে জি, চাই। সেটি হচ্ছে যে আপনি বলছিলেন যে তখন থেকে খাওয়া-দাওয়া কিংবা ঘুমের অনিয়মের কারণে জি, আপনার স্বাস্থ্যের জি। অবনতি হয়েছে। সো আপনার কি কখনো এরকম কোনো ধরনের মানে কমেন্ট পেয়েছেন যে আপনার যে মানে ফিজিক্স কিংবা আপনার যে মানে শারীরিক যে গঠন সেটার সঙ্গে আপনার ভয়েসের অনেকটা অমিল কিংবা হচ্ছে যে মানে আপনার ভয়েস শুনে আসলে কেউ আপনাকে ভিজুয়ালি এরকম চিন্তা করেনি, এরকম কোনো কমেন্ট শুনতে পেয়েছেন? অসংখ্য কমেন্টস। মানে আমার ২০২০ সাল থেকে এখন পর্যন্ত আমার এই মানে গাল বসে যাওয়া চেহারা এবং আমার ভয়েস, ৬ ফিট উচ্চতার একটা ছেলে আমি। আ এই হ্যাংলা পাতলা চেহারার কারণে অসংখ্য বুলিং এর শিকার হয়েছি, এখনো হচ্ছি। কি মানে ধরনের বুলিং? বুলিং ধরুন আমাকে অনেকেই আমাকে বলবে আমি মাদক সেবন করি। অনেক মানে অসংখ্য মানে মানে অসংখ্য কমেন্টস। আমার জায়গায় অন্য কেউ হইলে মানে আমার জায়গায় অন্য কেউ হইলে সে আত্মহত্যা করত। আমি মুসাকন্দ দেখে এখন আমি টিকে আছি। আমার চুলগুলো এলোমেলো কেন? আমার চেহারা ওই কি বলে ওই মানে কেন গাল ভাঙা এখন, মানে এটাকে গাল কেন ফুলাচ্ছি না আমি? কিন্তু আমার যে এই যে ১৭ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত আমি যে বললাম যে আমি কবে শেষ ৩ বার খেয়েছি আমার মনে পড়ছে না। আমি কবে শেষবার হচ্ছে মানে শান্তিভাবে ঘুমিয়েছি আমার মনে পড়ছে না। এটা তো জানে না তারা, বা জানলেও তারা এটাকে কিভাবে নেবে এটা তাদের ব্যাপার। তবে আমার কাছে মনে হয় যে এভাবে মানুষকে আন্দাজে ঢিল ছোড়া, এটা থেকে বিরত থাকা দরকার। মানে আমি আবার বলছি যে আমি মুসা আকন্দ দেখে এখনো টিকে আছি। অন্য কেউ হলে আত্মহত্যা করত। আপনাকে তো এখন অনেক মানুষ চিনে। জি, বিশেষ করে আপনার ভয়েস শুনে অনেক মানুষ অনুমান জি। করতে পারে যে এটা মুসা খান। সো এরকম কখনো হয়েছে? একটা গল্প আমি শুনেছিলাম যে আপনি সম্ভবত রিক্সায় করে টিএসসি যাচ্ছিলেন, হ্যাঁ, মাস্ক হ্যাঁ, পরে রিক্শাওয়ালা আপনার কণ্ঠ শুনে চিনে ফেলেছিল। হ্যাঁ। এরকম আরো কিছু ঘটনা আছে কিনা বা যেগুলো এই মুহূর্তে মনে পড়ে? আজকেই যে বাংলা ভিশনে আসার আগ মুহূর্তে খিলগাঁও রেলগেট পাবার আগে আমার সঙ্গে মেহেদিদাম ভাই আছেন। মেহেদিদাম ভাই হচ্ছে আমার বামে বসা, আমি ডানে বসা। ওই পাশ থেকে একটা লেগুনার আসতেছে। ওই ড্রাইভার তিনি আমাকে বলছে, "এই মুসাকন্দ ভাই, আমি আপনারে চিনি। আপনারা পেজে লোকে আমি আসছি।" এটা আমার কাছে ভালো লাগে। তো মেহেদিদাম ভাই আমাকে বলছে, "মুসা ভাই আর জীবনে কি লাগে?" তো আমি বললাম, "ভাই টাকা ছাড়া আর কোনো কিছুর অভাব নাই আমার জীবনে।" ওকে, আমি একটা ভিডিও আপনাকে ১ম বার যখন আমি আবিষ্কার করি বা আপনাকে যখন আমি ১ম বার খুঁজে পাই সম্ভবত রেলের কোনো একটা ভয়েস আমি শুনতে জি, জি। পেয়েছিলাম। এই ভয়েসটা কি যেন ছিল আমাকে একটু
মনে করে দেওয়া যায়, বা কি ছিল আসলে? আচ্ছা, এটা মূলত আমাদের একটা আড্ডা হচ্ছিল নাটোরে, ঢাকা থেকে এবং বগুড়া থেকে আমাদের কিছু বন্ধু বান্ধব, শেখ সুলেমান ভাই, লালচাঁদ ভাই, ওনারা গেছে। তো মাহবুব ভাই, উনি একজন সাংবাদিক রিপোর্টার। তো উনি বলল যে মুসা আমিও থাকবো। হ্যাঁ ভাই, হ্যাঁ আসেন, চলে আসেন। তো ভাইও আসলো। মাহবুব ভাই ওখানে বসে আমাকে হঠাৎ করে অনাকাঙ্ক্ষিতভাবে বলছে, মুসা ওই ট্রেনের ভয়েস কীভাবে, ওই অ্যানাউন্সমেন্ট কীভাবে করে তুমি একটু বলো তো দেখি। তো আমি বললাম যে মানে আমি পান খাচ্ছিলাম তখন, মানে বছরে এক আধবার শখ করে আমি পানও চিবাই। তো ওইভাবেই বললাম এই সীমান্ত এক্সপ্রেসের কথা। তো সীমান্ত এক্সপ্রেস আসলে ঢাকা থেকে ছাড়ে না, ওইটা ছাড়ে হচ্ছে খুলনা থেকে। আমি ওইটা বলেছিলাম ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি আর অল্প কিছু সময়ের মধ্যে নাটোর রেলওয়ে স্টেশনের ১ নং প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে। সম্মানিত যাত্রী সাধারণ, আপনারা আপনাদের মাল গুছিয়ে নিন, কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন। বাংলাদেশ রেলওয়ে ভ্রমণের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। ওইটা মাহবুব ভাই ভিডিও করেছে, ভিডিও করে টিকটকে আপলোড করেছে। এবার আপলোড করবার পরে তার কয়েক ঘন্টার মধ্যে কয়েক মিলিয়ন ভিউ হয়ে গেছে এবং রাতারাতি ওই ভিডিওটা মনে হয় ৫০০ জনের উপরে মানে মানুষ হচ্ছে আপলোড করেছে ডাউনলোড করে দিয়ে। এবার আমি কমেন্ট সেকশন চেক করি, কেউ আমার গোষ্ঠী ধুয়ে দিচ্ছে, কেউ আমাকে ধুয়ে দিচ্ছে এবং কেন? কেউ কেউ কণ্ঠের প্রশংসা করছে। আবার হচ্ছে মানে না, এখানে অধিকাংশ মানুষই বলছে যে এই ছেলে হচ্ছে মাদক সেবী, এই ছেলে হচ্ছে গাঁজা খায়, এই ছেলে হচ্ছে মদ খায়। আল্লাহ, মানে আমি কখনোই গাঁজা খাইনি, আমি কোনোদিনই মদ খাইনি, মানে কোনোদিনই না। আমি স্মোক করি, অন ক্যামেরায় বলছি, কিন্তু আমি কখনোই গাঁজা মদ ইয়াবা আমি কখনো ছুঁয়েও দেখি নাই। কিন্তু আপনাকে ট্যাগিং করে ফেলছে। আমাকে ট্যাগিং করে ফেলছে। মানে এইগুলো দেখে যেমন ভালো লাগা, মানে 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 যেমন খারাপ লাগা আছে, আবার ভালো লাগা এরকম, যে বেশিরভাগ মানুষই আবার হচ্ছে খুব কণ্ঠের প্রশংসা করলেন, দুর্দান্ত কণ্ঠ ছেলেটার। তো ওইটা ছড়াই গেল। এরপরে আরেকটা দেখবেন বিজ্ঞাপন আছে একটা কোম্পানির, ম্যাঙ্গো টিভি নামের। তো সেই বিজ্ঞাপনে ভয়েস ওভার দিয়েছিলাম আমি, ওটা একটা ছোট্ট একটা ক্লিপ আমি ফেসবুকে আপলোড দিলাম। ওইটা প্রায় মনে হয় ৪০ মিলিয়নের মতো ভিউ, ফেসবুক এবং টিকটক এগুলো মিলিয়ে। তো আমি এবার ধরুন আমার এই যে বাসাবোতে আমি যে ওই যে মনে থাকি, ওইখানে চা খেতে যাচ্ছি, ওই সবজি বিক্রেতা তিনি বলতেছে, এই মুসা ভাই আপনারে চিনি আমি, আহেন সবজি লেওয়া যান। আরেকজন বলছে, এই ম্যাঙ্গো টিভি ভাই আহেন। মানে আমি জাস্ট অবাক হয়ে যাই। হ্যাঁ, একজন ভয়েস আর্টিস্ট যে কিনা হচ্ছে মানে ক্যামেরার পেছনে কাজ করে, মানে তাকে মানুষ চিনছে এই অনলাইনের সুবাদে এবং তারা ভালোভাবে চিনছে। এটা আসলে অদ্ভুত রকমের ভালো লাগা আমার কাজ করে। তার মানে এই স্টারডম বা সেলিব্রিটি ফিলটা আপনাকে না, ভালোই সেলিব্রিটি ফিল আসলে কখনোই আমার মনে হয়নি, আচ্ছা। কোনোদিনই মনে হয়নি। দেখছে, চিনছে, কথা বলছে, বলুক, ছবি তুলতে চায় তুলুক। মানে কখনোই আমি মানে বিশেষ কোনো ব্যক্তি এরকম না। হ্যাঁ, একটা অনুষ্ঠানে যাবার পরে আমার আরেকটা বিষয় মনে পড়লো। একটা অনুষ্ঠানে যাবার পরে আমি একজন উপস্থাপককে বলেছিলাম যে আমার নামের আগে বিশিষ্ট শব্দ আপনি ব্যবহার করবেন না। উনি করেনি। আমি কোনো অনুষ্ঠানে গেলে পরে সামনের চেয়ারে যেতে আমি পেছনে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি মানে কি বলা যায় এটাকে, যে আসলে আমার ভালো লাগাগুলো একটু আলাদা। আমি এই যে আপনি বললেন আমি মেকআপ নিব কিনা, আমি বললাম যে মেকআপ নিব না। এর আগেও অনেক টিভিতেই আমি গিয়েছি, আমাকে এই চুল আঁচড়ানোর জন্য বলেছে। মজার বিষয়টা হচ্ছে এখানে অনেকেই আমার এই এলোমেলো চুল নিয়ে অনেক প্রশ্ন করেন যে চুল আঁচড়ায় না নাকি। আমি কিন্তু শ্যাম্পু করেছি, শ্যাম্পু করবার পরে চুলটা আঁচড়াইছি, আসার সময় আবার আমি হাত দিয়ে করে আসছি। এলোমেলো আমার ভাল লাগে। মানে তেমন হচ্ছে যারা এই যে শিল্প চর্চা করে বা সাহিত্য চর্চা করে তারা একটা এলোমেলো লাইফ লিড করে, যেটা অনেকে বলে, এটা অনেকটা মিলে যাচ্ছে আপনার সাথে। আমার ভালো লাগে আর কি, আমার কাছে ভালো লাগে। এখন যেই ব্যক্তিটা ধরেন মানে বলতেছে মুসা আকন্দের জামাটা মনে হয় কম দামের, মুসা আকন্দের প্যান্টটা মনে হয় কম দামের, মুসা আকন্দের হাতের ঘড়িটার দাম মনে হয় কম দামের। আসলে কম ভাই টাকা দিয়ে কিনেছি,
হুম, কিন্তু আমার ভালো লাগার যে কিন্তু জায়গাটা। আমার ছোটবেলা থেকে আমার যে পোশাকগুলো সেগুলো বেশ দামি আমি কিনেছি। হুম, এখন আরেকটা আমার প্রশ্ন শুনতে হয় যে আমার শার্টের আহ, বোতাম আমি কেন একটা খুলে রাখি, কেন এটা আটকাই না? আমার ভালো লাগে খুলে রাখতে। আপনার ইচ্ছে হলে আপনি আমাকে দেখেন, না হয় ইচ্ছে হলে দেখেন না। আমার স্বাধীনতায় আপনি হস্তক্ষেপ করতে পারেন না। রাইট। আমরা অনেকক্ষণ কথা বললাম, আমরা একটু আপনার কবিতা শুনি, একটু আবৃত্তি শুনি। আচ্ছা, আহ, একটা কবিতা আবৃত্তি করা যেতে পারে, জাকির হোসেন ভাইয়ের কবিতা। হুম, এই বইটার নাম হচ্ছে ভাটফুল, কবি মোহাম্মদ জাকির হোসেন শেখ। এই ফুলটা আমাদের অঞ্চলে পাওয়া যায়, বিশেষ হ্যাঁ, করে ভাটফুল, ফেব্রুয়ারি জি, মাসে পাওয়া যায়। আমাদের গ্রামে পাওয়া যায়, খুব সুন্দর খুব ঘ্রাণও। সুন্দর গান হ্যাঁ, হয়, সাদা ফুল, হ্যাঁ, এবং রাস্তার ধারে এটা ফুটে থাকে। অদ্ভুত সুন্দর। অদ্ভুত সুন্দর, রাইট। লজ্জা উপেক্ষিত কবিতার নাম। বুকের ভেতর খুব কষ্ট হচ্ছে, খুব করে তোমাকে দেখতে চাই, কিন্তু তুমি পাশে নাই। কি করে বোঝাবো, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, খুব ইচ্ছে করে রাস্তায় ল্যাম্পপোস্টের আলোতে তোমার হাত দুটি ধরি, তারপর তোমাকে জড়িয়ে ধরে কম করে হলেও 1 কোটি চুম্বন এঁকে দেই তোমার কপালে। এই পৃথিবীর মানুষ যা বলার বলুক, পৃথিবীর লোক লজ্জার চেয়ে সত্য, আমি তোমাকে ভালোবাসি। ছোট্ট কবিতা। সুন্দর, খুব সুন্দর। তো তারপর আপনি হচ্ছে আহ, এই যে রাস্তাঘাটে বের হলে এখন অনেক মানুষ আপনাকে চেনে, আপনাকে ভালোবাসে। এর পেছনেও তো কিছু গল্প থাকে, যে গল্পগুলো ধরুন হচ্ছে যে মানে কিছু হেটার্স থাকে যারা পছন্দ করে, যারা ক্ষতি করার জন্য আপনার হয়তো বা পেছনে লেগে থাকে। এরকম কোনো মানে ঘটনা বা বাস্তবতার সম্মুখীন কোনো অনেক হয়েছে? অনেক আছে, মানে আমার জীবনে এরকম ঘটনা অনেক আছে। তবে শুরুতেই বলতে হয় যে আমার শত্রুর চাইতে বন্ধুর সংখ্যা অনেক বেশি। আচ্ছা। হ্যাঁ, আমাকে অসংখ্য মানুষ আমাকে ভালোবাসে। মানে এই মানুষগুলোর ভালোবাসার মানে মানে ওজনের কাছে ওইটা আবার কিছু না। আমার 22 সালে, 21 সালের শেষের দিকে হবে, আমার পেজ মুসা আকন্দ পেজটা আমার সাসপেন্ড হয়ে যায়। এই সাসপেন্ডের পেছনে ধরেন মানে একটা গ্রুপ কাজ করেছে, তারা সাহিত্য অঙ্গনের মানে আবৃত্তি অঙ্গনেরই কিন্তু। আচ্ছা, মানে কেন তারা এরকম, মানে আপনার পেছনে পড়ার কারণ কি? জানি না মানে কি কারণ হতে পারে, মানে কি কারণ হতে পারে এটা আমি আজ পর্যন্ত আমি জানি না। এখন আমার কি বলা উচিত যে আমি খুব ভালো কাজ করছি, মানে কাজ করছি বিধায় তারা হিংসা করছে? এটা আমি বলতেও পারি না। আচ্ছা, থাকে অনেক কিন্তু সময় অনেক আমার jealousy যে, থাকে, হ্যাঁ, ওই বা সময় যে আমার ক্ষতিটা হয়েছে, আমি আমার পেজটা উদ্ধার করেছি 2025 সালে আমি উদ্ধার করেছি, মানে অলমোস্ট 3 বছর। 3-4 বছরের মতো। স- মানে এতটা সময় আমার পেজ নাই, হাওয়া হয়ে তার মানে ওই গেছে। সময়টা তো আপনার ইনকামও বন্ধ ছিল। হ্যাঁ, ধরুন আমার আমার অডিও, আমার কাজ করেছি আমি, কণ্ঠ আমার, সেটা আমি আপলোড দিয়েছি ফেসবুকে, ইউটিউবে আপলোড দিয়েছি। ওইটা একটা পক্ষ ডাউনলোড করে ওরা তাদের নামে চালাই দিচ্ছে, কপিরাইট আমাকে দিয়ে দিচ্ছে। এবার আমার ফেসবুক পেজ বলেন, মানে আইডি বলেন, সব কিছু ধরেন রিস্কি অপশন জায়গা থেকে যায়। আবার এই যে রিসেন্ট ধরুন একটা অনুষ্ঠানে আমি গিয়েছিলাম, সেই অনুষ্ঠানে আমার শরীরে একটা ব্লেজার ছিল, একটা গেঞ্জি ছিল। তো ওইভাবে দাঁড়িয়ে আমি আবৃত্তি করছি, আমার হাতটা পকেটে ছিল। তো এই কারণে আমাকে অনেকেই বলছে ছেলেটা খুব বেয়াদব, উশৃঙ্খল। এরপরে একজন লিখে ফেলেছে এভাবে দাম্ভিকতা মানে কোনোভাবে ঠিক ঠিক হয়নি। এখন গতানুগতিক ধরুন ওই কেউ একজন মানে এটা তো কোনো অন্যায় না, হ্যাঁ, তাই না? এটা একটা মানুষ দাঁড়িয়ে থাকবে, তার প্যান্টের পকেটে হাত রাখতেই পারে, এটা কমফোর্টনেস। এটা আমরা হ্যাঁ। অনেক সময় করে থাকি। মানুষ সময় এরকম হতো যে হাঁটার সময় আমরা পকেটে হাত দিয়ে হাঁটি, এটা কমফোর্টনেস, এটা তো আসলে বেয়াদবি কিছু না। এখন ওইটাকেই ধরেই যদি তারা আমাকে এই কথাটা বলে ফেলে, মানে তাদের কথা অনুযায়ী আমার সব সময় পাঞ্জাবি পরতে হবে
এবং পাঞ্জাবিটা আমার চোখে লাগার মতো পাঞ্জাবি পরতে হবে, আমার চুলগুলো জেল মারতে হবে, এখন জেল দিয়ে স্ট্রেট করতে হবে, তারপরে আমার ওই কি বলে মেকআপ টেকআপ দিয়ে আমার ক্যামেরার সামনে এসে আবৃত্তি করতে হবে হাত নেড়ে, মানে এমন আর কি যে মানে বলো 1000 বছর ধরে আমি পথ হারিতেছি পৃথিবীর পথে। আমি এভাবে কেন বলবো? আমি গেঞ্জি পরে আছি, আমি আমার আমার সাড়ে প্রথম খোলাই আছে, আমি এভাবেই বলবো, আমি আমার মতো করে বলবো। আমি আপনাকে কেন ফলো করব? আমি আমার মতো করে করব। 1000 বছর ধরে আমি পথ হারিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে, মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। আমি আমার মতো করে আবৃত্তি করব। কে কিভাবে আবৃত্তি করেছে, কে কিভাবে দাঁড়িয়েছে, আমার দেখার সময় নাই ভাই। হ্যাঁ, আমার দর্শক যদি মনে করে যে হ্যাঁ মুস্তাক ঠিক আছে, আমি ঠিক আছি। দর্শক যদি মনে করে যে না আমি শুনবো না, তাকে না শুনলেন ভাই, আপনি আমাকে দরকার নাই। আমি অহংকার করছি না, আল্লাহ মাফ করুক, কিন্তু আমি ভাই আপনাকে কপি করতে পারবো না। কিংবা একজনের কথাই আপনি নিজেকে পরিবর্তন করার না না, উচিত প্রশ্নই না, ওঠে না, right. মানে প্রশ্নই ওঠে না। আমি আজ থেকে মানে 5 বছর আগে, মানে এই 21 সালে কথা বলছি, 21 সালে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি মুসাকন্দ যখন টিভিতে যাব আমি মেকআপ নিব না। এবং আমি নাম বলছি না, একটা টিভিতে আমি হচ্ছে সাক্ষাৎকার দেবার আগে আমাকে বলছে ভাইয়া একটু মেকআপ নিন। বললাম কেন, এই চাপা ভাঙা ছেলেরা ভাই ক্যামেরায় আসবে না ভাই? না না না, আসবে আসবে, ওকে ফাইন। এবার আরেকজন এসে বলছে ভাই মেকআপ নেবেন না, দরকার নাই ভাই। যদি মনে হয় যে এভাবেই আমাকে রাখবে, মানে ভালো লাগবে, তাহলে পরে আমাকে ক্যামেরার সামনে দাঁড় করান, অথবা আমাকে বলেন, আমি চলে যাই। মানে আমার এই খোলা চুলের থাকার কারণে আমার মানে পাঞ্জাবিটা আয়রন আছে কি না, এই জন্য আমার তো কথা শুনতে হয়েছে। তাও এমন মানুষের কাছ থেকে আমার কথা শুনতে হয়েছে যে সেই মানুষ আবৃত্তি অঙ্গনের ধরেন একটা মানে একটা ভালো জায়গাতে আছে, তারা সংগঠন করেন। তা আমার ইচ্ছে ছিল যে সংগঠন, মানে সংগঠন কোনো কিচ্ছু লাগবে না আমার, আমি কাজ করব, কাজ কথা বলবে। এবং আমার কাছে মনে হয় যে মানুষ কাজ করলে মূল্য পায়। তো আজকে বলতে চাই, মানে মানে বলতে ইচ্ছে হচ্ছে যে ওই যে মেহেদিদাম ভাই একটা লাইন মনে পড়লো যে সংঘের কবিরা সাংঘাতিক হন। হ্যাঁ, তো কোনো সংঘ করে কোনো কবি ওই ভালো কিছু করতে পারবে না, করতে পারে না, কোনো আবৃত্তিকারও করতে পারবে না, কোনো শিল্পীও নয়। শিল্পী ওই ওই কবি এরা হবে উন্মুক্ত ভাই, একদম উন্মুক্ত, কোনো দলেরও না এরা। যখন তখন যে কোনো দলকে ধুয়ে দিবে, ইচ্ছে হলে পরে ভালো কিছু দেখলে পরে বলবে যে হ্যাঁ ভালো হয়েছে, খারাপ হলে খারাপ বলবে। ওই সংঘ করে ওই গোলামি করতে হবে, মাথায় তেল দিতে হবে, ওটার মধ্যে আমি নাই। রাইট। ভাই একটা, আমি আপনাকে যখন নিয়ে জি, জি। একটু স্টাডি করছিলাম, জি ইউটিউবে সার্চ করার পর একটা ভিডিও আমার সামনে এলো। আমি দেখলাম যে সম্ভবত থাম্বনেল এরকম ছিল, রাজমিস্ত্রি থেকে হচ্ছে আবৃত্তি শিল্পী। মানে এটা কি আসলে সত্যি, নাকি এটা একটা মন গড়া একটা থাম্বনেল ছিল? আচ্ছা, এই থাম্বেলটা আসলে মানে যেহেতু আমি রাজমিস্ত্রির হেল্পারের কাজ করেছি, আমি করেছি কিন্তু ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে মন গড়া আসলে বলতে আমি করেছি বিধায় দিয়েছে। ওকে। আমি ছোটবেলা থেকে কখনোই বসে থাকতাম না, কোনোদিনই না। আমি মাটি কাটা কাজ করেছি। আমার বন্ধু সবুজ, তুই দেখলে জানাস, আমার বন্ধু সবুজ মানে আসলে আমার পাশে এখন 500 টাকা লাগবে। এখন আমি দেখছি যে আব্বার কাছে চাইলে হয়তো আব্বা নাও দিতে পারে। আমি কি করব, ওই কাজ করতে হবে। ধরুন আমি প্যান্ট শার্ট জুতা পরে সাইকেলটা নিয়ে বাসা থেকে বের হলাম বন্ধুদের সাথে। কোথায় যাচ্ছি পরিবার জানে না। আমি ওই হচ্ছে একটা জায়গাতে গিয়ে লুঙ্গি টুঙ্গি পরে বা হাফ প্যান্ট পরে আমি মাটি কাটা কাজ করছি। এটা আমি ক্লাস 6-7 কথা বলছি। আমার বন্ধু সবুজ, ওর সাথে একদিন আমি মাটি কাটতে গেলাম। একদিন না, অনেক দিন মাটি কাটলাম,
রং মিস্ত্রি কাজ করলাম, এরপরে রাজমিস্ত্রি কাজ করলাম, ওয়েল্ডিংয়ে কাজ করলাম, এবং প্রাণ কোম্পানিতে অটো মেকানিক্যালে আমি চাকরিও করেছি। হ্যাঁ, আসলে আমি আবার অটোও চালিয়েছি। আসলে জীবনে করি না এটা কি বলেন? তার মানে একদম বহুমাত্রিক গুণে আপনি আসলে গুণান্বিত। সব ধরনের কাজের এক্সপিরিয়েন্স আছে। সাংবাদিকতা করেছেন, রাজমিস্ত্রি কাজ করেছেন, চাকরিও করেছেন, আবার একজন শিল্পীও। এটা আসলে মানে একজন শিল্পীর আমার মনে হয় এরকমই হওয়া উচিত। সব ধরনের কাজের অভিজ্ঞতা থাকা উচিত। আপনার রিলেশনশিপ স্ট্যাটাস, আপনি বিবাহিত, আপনার জি। একটা ছেলে আছে। জি। আমরা শুনেছি যে কেউ একজন আপনার অটোগ্রাফ নিতে এসে আপনাদের প্রেম হয় এবং সেখান থেকে বিয়ে। সেই জি। গল্পটা একটু শুনি। পাবনায় গিয়েছিলাম, পাবনার সাথিয়াতে হুম, হুম। 2024 সালের শেষের দিকে। তো সাথিয়াতে যাওয়ার পরে সাথিয়া উপজেলার ওইখানেই একটা অনুষ্ঠান হবে আবৃত্তির। আব্দুল্লাহ আল মামুন ভাই আবৃত্তি প্রশিক্ষক, তিনি আমাদেরকে নিয়ে যায়। ঢাকা থেকে আমরা দুজন যাই। তো আবৃত্তি করে মঞ্চ থেকে নেমেছি, সামনে আছে কয়েকজন অটোগ্রাফ নেবে, তার মধ্যে সিদরাতুল মুনতাহা সাবিয়া নামে একজন মেয়ে। আমাকে বলছে, স্যার একটা অটোগ্রাফ দিন, কলম দিন। কলম দিল আমাকে। আপনার নাম? সিদরাতুল মুনতাহা সাবিহা। মানে এত বড় নাম তো লেখা যাবে না, ছোট করে দেই। খুব সুন্দর একটা হাসি দিয়ে বললেন যে ঠিক আছে স্যার। অটোগ্রাফ দিলাম। এরপরে বলছে যে স্যার একটা ছবি তুলবো। হ্যাঁ তুলুন। তুললো। এবার একটা সেলফি নিবে। সেলফি নেওয়া হলো। তো সেলফি নেবার সময় যে একটা হাসি দিল, আমার কাছে মনে হলো এ তো নিষ্পাপ একটা হাসি, অদ্ভুত সুন্দর হাসি। এবার আমি ওখান থেকে সরে গিয়ে দর্শক সারিতে একদম মাঝখানে গিয়ে বসে আছি অনুষ্ঠানের। তো ওইখানে বসে থেকে আলম বাঙালি ভাই নামে একজন মানে আবৃত্তিকার, তিনি গিয়েছিলেন। আমি তাকে বলছিলাম, ভাই ওই মেয়েটাকে দেখেন তো, মেয়েটা নম্র ভদ্র সভ্য একটা মেয়ে না? দেখেন তার কথা বলছে ওই যে মজিদ মাহমুদ ভাইয়ের সাথে, দেখেন দুহাত সামনে দিয়ে। বিনয় মেয়েটা নাম বলেন? হ্যাঁ মুসা, বিনয় মেয়ে। সুন্দর তো। কেন? বললাম, ভাই মেয়েটাকে পছন্দ হয়েছে, আমি বিয়ে করব। মানে একদম প্রথম দেখায়। তারপর? তো আমি বলেছি এই কথা। বলবার পরে আমি আমাদের যে থাকার জায়গাটা গেস্ট হাউস, ওখানে রাতের বেলা মামুন ভাই আসলেন, আসলে যার আমন্ত্রণে গিয়েছি। তো তাকে বললাম যে ভাই আপনি আমাকে কত মেয়ের ছবি দেখালেন, আর আপনার হাতের কাছে এত চমৎকার একটা মেয়ে আছে, এত সুন্দর একটা মেয়ে আছে, আপনি আমাকে বলেন নাই? এটা হয় ভাই? বলছে, সি সি মুসা, তুমি কি বলো ভাই? কি কে কে ভাই, একটু নাম বলো। বললাম যে নামটা মনে পড়ছে না, তখন আমার নামও মনে পড়ছে না। বললাম, বলছে কি নাম বলো। বললাম যে না দাঁড়া, নামটা মনে করিনি। বলছে কোন কালারের ড্রেস পরেছিল। তো আলম বাঙালি ভাই যেহেতু দেখেছে, বলছে যে লাল ড্রেস। হ্যাঁ হ্যাঁ, লাল লাল ড্রেস। বলছে ও মুনতাহা। হ্যাঁ হ্যাঁ, সিদরাতুল মুনতাহা সাবিয়া হবে। বলছে হ্যাঁ, মেয়ের তো খুব ভালো, আমার স্টুডেন্ট তো। কি বলেন, আপনার স্টুডেন্ট মানে? আপনি মেয়ের বাপকে কল দেন। মানে পুরো ইতিহাস আর কি, বুঝছেন? পুরো সিনেমা ঠিক। ওটা না, আমি এইভাবে বলেছিলাম মামুন ভাইকে যে ওই মেয়ের পরিবার যদি খুব বেশি বড়লোক হয়, খুব বেশি যদি বড়লোক হয়, যদি মনে করে যে না আমাদের চাইতেও তাদের অর্থ চৌধুরী সম্পদ সাহেব বেশি, যদি হয় আর কি। হ্যাঁ, তাহলে বলেন আমি উঠাই নিয়ে যাব মেয়েকে। আমি উঠাই নিয়ে যাব। আর যদি খুব বেশি গরিব হয়, কোনো সমস্যা নাই, আমার কিচ্ছু লাগবে না, ওই মেয়েটাকে আমার লাগবে। ভাই আমি এই মেয়েটাকে বিয়ে করবো। পরে বিয়ের প্রস্তাব পরে হ্যাঁ, দেওয়ার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে। রাজি বলতে মামুন ভাই হচ্ছে প্রস্তাব দিল। এরপরে তারপরেও তো 2.5 মাস সময় লেগেছে, 2.5 মাসের মতো সময়। এরপরে আমরা বিয়ে করলাম। 25 সালের 22 ফেব্রুয়ারিতে আমাদের বিয়ে হয়। তারপরে যখন ধরেন আপনাদের বিয়ে হলো, জি। বিয়ের আগে তো নিশ্চয়ই তার সাথে প্রেম আপনার কি হয়েছিল নাকি মানে একদম মানে টিপিক্যাল মানে অ্যারেঞ্জ ম্যারেজ যেটাকে বলে সেটা? না, প্রেম বলতে ধরুন আমার ওয়াইফ কিন্তু জানতো না যে আমি ওকে পছন্দ করেছি। জানতো না। ওকে আমি মামুন ভাইকে বলেছিলাম, আমার মানে আপনার স্টুডেন্ট যেন জানতে না পারে, আপনি মেয়ে ওর আব্বুর সঙ্গে কথা বলেন, ও জানবে না। এর মধ্যে আমার ওয়াইফ আমাকে নক দিয়েছে, স্যার কেমন আছেন?
এরপর আমি বললাম যে আমাকে স্যারটার বললেন না আপনি। বলছে তাহলে কি বলবো তার আপনাকে? মানে শেষ পর্যন্ত মুসা হ্যাঁ, এখন ছাত্রীকে বিয়ে হ্যাঁ, করেছে। তো এরপরে বলছে ভাইয়া। হুম, তো আমি বললাম যে ভাইয়া বললেন না। মানে না, না, আমাকে আমাকে উনি বললেন যে আমাকে তুমি করে বললেন। হ্যাঁ, ঠিক আছে বলবো। তুমি আমাকে ভাইয়া বইলো না। বলছে কেন? সমস্যা না ভাইয়া বইলো না। তো এইভাবে একদিন আমি হঠাৎ করে বললাম যে আমাকে বলছে ভাইয়া হচ্ছে আপনি বিয়ে করেছেন? বললাম না বিয়ে করিনি, তবে প্ল্যানিং চলছে। আমি তোমাদের ওখানেই বিয়ে করব। তোমার হয়তো কোনো বান্ধবীর সাথে আমার কথা চলছে। হ্যাঁ, তোমার স্যার আগাচ্ছে এই বিষয়টা নিয়ে। ওকে, তারপর? তো যাই হোক, এরপরে একদিন আমাকে বলছে যে স্যার কোন মেয়ে ভাইয়া কোন মেয়ের সঙ্গে আপনার বিয়ে কথা চলছে? বললাম যে তোমারই হচ্ছে বান্ধবী হবে। বলছে, কে বলেন? বললাম যে আমি উম, বলতেছে আচ্ছা আপনি এটা এটা বলেন যে ওই মেয়েটা কি জানে যে হচ্ছে আপনি তাকে পছন্দ করেন? বললাম, না জানে না। বলতেছে তাহলে কিভাবে, যদি মেয়েটা যদি প্রেম টেম করে? বললাম হ্যাঁ, গুড পয়েন্ট ধরেছো তুমি। তাহলে আচ্ছা তাহলে এখন কি বলা উচিত আমার? বলছে আপনি বলবেন। আচ্ছা তো, আমি তোমাকে এখন ফোন দিব। তো ফোন দেওয়া হলো, আমি ফোন দিলাম। ফোন দিয়ে বললাম আচ্ছা কি বলা উচিত মেয়েটাকে? বলছে আপনি জিজ্ঞেস করবেন মেয়েটাকে যে সে প্রেম করে কিনা, সে কোনো কোনো সম্পর্কে জড়িয়ে আছে কিনা। হুম, আমি বললাম যে সাবিহা, আমি তোমাকে পছন্দ করি। তুমি কি আমাকে বিয়ে করবা? আমি তোমাকে বিয়ে করতে চাই। ও তো শুনে 2-3 মিনিট কোনো কোনো কথাই নাই, কোনো কিচ্ছু নাই। এই তো, তারপরে বাহ। কিছুদিন কথা, বিয়ে। আপনার তো নারী ভক্তের সংখ্যা অনেক। জানি না, নক করে না ইনবক্সে? দেয় অনেক, আপুরা নক টক দেয়। আচ্ছা, আপু আপু নক দেয়, খালা নক দেয়। কি ধরনের মেসেজ করে তারা, কি বলে? অধিকাংশ মেসেজই আমার কণ্ঠের প্রশংসা করেন। আচ্ছা, প্রেমের প্রস্তাব করে না কেউ? আমি আমি তো আমার পেজ এবং আইডিতে পরপর কয়েকবার মানে গট ম্যারিড দিয়েছিলাম। তো অনেকেই জানে। এবং এবং হচ্ছে যখন মেসেজের ধরন দেখে বোঝা যায় যে ইনি আসলে আমাকে কাজের কথা বলবে নাকি ইনি আসলে আমাকে অন্য কিছু বলতে চাচ্ছে। হ্যাঁ, আমি তখন ওটাকে বুঝতে পারি, ইগনোর করে ফেলি। আপনার যদি কিছু বলার থাকে, আপনার যারা শ্রোতা আছেন, যারা অডিয়েন্স আছেন, তাদের উদ্দেশ্যে কিছু যদি বলার থাকে। আহ, আমার যতগুলো শুভাকাঙ্ক্ষী আছেন, যারা আমাকে নিয়মিত শুনছেন, দেখছেন, আমার আবৃত্তি দেখছেন এবং আমার এলোমেলো জীবনযাপন যাদের কাছে ভালো লাগে, সকলের কাছে আসলে আমি কি বলবো, আসলে অনেক কৃতজ্ঞ। এবং যে মানুষগুলো আসলে আমাকে সহ্য করতে পারেন না, আপনাদের জন্য আসলে গভীর সমবেদনা। ওকে, আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিই। প্রিয় দর্শক, আমরা আড্ডা দিলাম আমাদের সকলের, আমাদের সবার পছন্দের বাচিক শিল্পী, আমাদের সকলের পছন্দের একজন কণ্ঠশিল্পী বলতে পারি আমরা, আবৃত্তিকার বলতে পারি। তার সাথে আড্ডা দিলাম, তার জীবনে অনেক গল্প শোনার চেষ্টা করলাম। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।